স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকে আলোচনা করব তারেক রহমানের প্রত্যাবর্তন ও আগামী রাজনীতি। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন জনাব আব্দুর রহমান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আরও পাশে আছেন মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, মূল আলোচনায় যাব তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান প্রত্যাবর্তন রাজস্বিক করতে প্রস্তুত বিএনপি, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বাংলার জনগণ তার জন্য উন্মুখ হয়ে আছে। তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না, তারপরেও দেশে অনেক সমস্যা হচ্ছে, সেই কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে। শহীদ জিয়া ও হাদির কবর জিয়ারত সহ জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল আচরণের আহ্বান বিএনপির। স্বতঃস্ফূর্ত নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন। তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানায় সরকার, বললেন প্রেস সচিব। নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে। তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। শরিকদের আরও 10 আসন ছাড় বিএনপির, যোগ দিচ্ছেন ববি হাজ্জাজ ও এলডিপির রেদওয়ান। নির্বাচনে আইনি বাধায় মান্না। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সক্ষমতা বাড়াতে হবে বলছে এনসিপি। আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জামায়াতের। দর্শক, শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমে শুরু করতে চাই মহিউদ্দিন খান মোহন। আমরা যেটি বলছিলাম আমাদের আজকের বিষয়, তারেক রহমান দেশে আসছেন। এখন এই মুহূর্তে হয়তো কিছুক্ষণের মধ্যে তার ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর থেকে ছাড়বে, তিনি বাংলাদেশে আসবেন এবং আগামীকাল তিনি প্রথমে এই বিমানবন্দর থেকে 300 ফিটে যাবেন। সেখানে নেতাকর্মীরা তাকে ওয়েলকাম করার জন্য আছেন এবং সেখান থেকে তিনি আসবেন এভারকেয়ার হসপিটালে তার মাকে দেখতে। তিনি এমন একটি সময় আসছেন যখন বিএনপি নেতাকর্মীরা সহ সারা দেশের মানুষ তার অপেক্ষায় আছে। এটা অবশ্যই একটা আনন্দের বিষয় তার জন্য। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঠিক একই সময়ে হসপিটালে তিনি একদম নিবিড় পর্যবেক্ষণে আছেন, যেটাকে আমরা খুব মুমূর্ষ অবস্থায় বলি। আসলে এই যে তার এই সময়ের ফেরাটা একই সঙ্গে যেমন আনন্দ এবং বেদনার, আপনার কাছ থেকে একটু শুনতে চাই তার এই ফেরাটার বিষয়ে। ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের দর্শকদের। সাথে আছেন আমার অনেক প্রিয় মানুষ, অনেক দিনের পরিচিত, সামনাসামনি দেখা এই প্রথম আব্দুর রহমান ভাই, নাম শুনি অনেক দিন যাবতই। আপনাকে ধন্যবাদ, স্বাগতম। দেখুন, আপনি বলছেন তারেক সাহেবের ফেরাটা আনন্দ এবং বেদনা। আমি বেদনার বলবো না এই জন্য যে বেদনাদায়ক কোনো কিছু এখন পর্যন্ত ঘটে নাই, আর ঘটুক সেটাও আমরা চাই না। আনন্দের তো অবশ্যই, এবং আশার, আনন্দ এবং প্রত্যাশার আমি বলবো। আনন্দ এই জন্য যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল একটা অপশক্তি 1/11-এর সময়। ওই সময়টায় আমি যেহেতু বিএনপির সাথে ঘনিষ্ঠ ছিলাম, ম্যাডামের ব্যক্তিগত স্টাফ হিসাবে সাবেক, তার যে চলে যাওয়া পিজি হাসপাতাল থেকে তাকে যে বিমানে উঠিয়ে দিল এবং ম্যাডাম ওই দিনই মুক্তি পেলেন কারাগার থেকে, ফখরুদ্দিন মনিদ্দিন, ওই সময়টার মানুষের ভেতরে যে ক্ষোভ বেদনা, সেটা ছিল বেদনার সময়। কারণ এদেশের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মানুষগুলো ম্যাডামের পরে যাকে তাদের রাজনীতির সিপাহা সালার হিসাবে নির্বাচিত করে রেখেছে আগেই, তার এভাবে দেশ ত্যাগ করতে হবে একটা অপশক্তির চাপের মুখে, এটা তারা কামনা করে নাই, প্রত্যাশা করে নাই, চিন্তাও করে নাই। তাকে যেতে হয়েছে এবং যাওয়ার পরে ওদের শাসনামলটা শেষ হওয়ার পরে 2 বছর পর যখন ইলেকশন হলো,
এমন একটা অপশক্তি বাংলাদেশে চেপে বসলো শাসন ক্ষমতায়, তারা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনটাকে অনিশ্চিত করে ফেললো। শুধু অনিশ্চিত না, পার্মানেন্টলি যাতে উনি আর না আসতে পারেন সেই ব্যবস্থা করার জন্য মিথ্যা মামলা দিয়ে, এবং সেই মামলার একটা ওই প্রহসনের বিচার করে ফরমায়েশি রায় দিয়ে তাকে সাজা দিয়ে, তথাকথিত সাজা আমি বলি, প্রহসনের সাজা দিয়ে তাকে দেশে ফেরাটা রুদ্ধ করে দিল, উনি আসতে পারেন না দেশে। এই অবস্থায় এই বিএনপির নেতাকর্মী, আমি তাদেরকে থ্যাঙ্কস দেব, তারা ঐক্যবদ্ধ থেকেছে, মাসের পর মাস জেলে থেকেছে, বছরের পর বছর জেলে থেকেছে, হামলার শিকার হয়েছে, কিন্তু বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ ছেড়ে তারা এতটুকু সরে যায়নি। কেউ কেউ যে যায়নি তা না, কেউ কেউ গেছে, কিন্তু গিয়ে কোনো লাভ হয় নাই তাদের। কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ ছিল। হাসিনার পতনের পরে অনেকেরই প্রশ্ন ছিল, এবং আমারও, তারেক সাহেব কেন দেশে ফিরছেন না। যাই হোক, অনেক পরে এসে উনি একটা ব্যাখ্যা দিলেন যে কেন উনি আসতে পারছেন না। তখন প্রশ্ন উঠেছিল, এবং আমি বলতে আপনাদের এই টেবিলেও এই শোতে আমি প্রশ্ন বলছিলাম, উনি যত তাড়াতাড়ি বাংলাদেশে আসবেন বিএনপির জন্য, এদেশের রাজনীতির জন্য এবং এই দেশের জন্য তত তাড়াতাড়ি ইতিবাচক প্রক্রিয়া শুরু হবে। কারণ তাকে খুব দরকার, উনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তারেক রহমান এখন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, কারণ তার মা এবং দেশের নেত্রী উনি অসুস্থ, উনি ফিজিক্যালি আর নেতৃত্ব দিতে পারছেন না, সক্ষম না। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুন, আমরা দোয়া করি। এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন একজন বলিষ্ঠ নেতা দরকার, ওটা কিন্তু তারেক রহমান, এবং উনি জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন। সেই হিসাবে আগামীকাল যে উনি দেশে মাটিতে পা রাখবেন, দীর্ঘ প্রায় 17-18 বছর হয়ে গেছে পরে, এটা আনন্দের তো বটেই, প্রত্যাশার ব্যাপক প্রত্যাশা তার ওনার কাছে, যে উনি বাংলাদেশের যে রাজনীতিটা বিভ্রান্ত হয়েছে, বিচ্যুত হয়েছে, বাংলাদেশের রাজনীতির যে ট্রেনটা লাইনচ্যুত হয়েছে, এই রাজনীতিটাকে উনি লাইনে তুলবেন, রাজনীতির ট্রেনটাকে উনি লাইনে তুলবেন কীভাবে? অ্যাকোমোডেশন অফ পলিটিক্স, রাজনীতির যে গণতন্ত্রের যে সৌন্দর্য, ইনক্লুসিভ ইলেকশন করা, ইনক্লুসিভ পলিটিক্স করা, হ্যাঁ, এগুলো যদি উনি এনশিওর করতে পারেন, হি উইল বি দ্য স্টেট লিডার, জাতীয় নেতা হবেন তিনি, এবং এটা তাকে হতে হবে, এটা সময়ের চাহিদা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, অনেকের সাথে বলি যে এই মুহূর্তে তারেক রহমান সময়ের বরপুত্র, সময়ের বর, অর্থাৎ সময়ের আশীর্বাদটা উনি পেয়ে গেছেন। এখন ওনার জাতীয় রাজনৈতিক যে নেতৃত্বটা ওনার হাতে নিয়ে জাতিকে সঠিক নির্দেশনা দিয়ে এগিয়ে নেওয়া যাওয়ার পালা, শুধু দল না, তাদের দল না, পুরো জাতিকে, পুরো রাজনীতিকে তার কন্ট্রোল করতে হবে। পাশাপাশি দলের নেতা কর্মীদের নেতৃত্ব দিতে হবে, তাদের শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। অনেক কাজ তার, অনেক কাজ। যে আমরা একটু আব্দুর রহমান সাহেব, অনেক কাজ, এই কাজগুলো তাকে করতে হবে মেধা শক্তি দিয়ে এবং দূরদর্শিতা দিয়ে। জনাব আব্দুর রহমান, আমরা যেটা আলোচনা করছিলাম, মোহন ভাই বলছিলেন যে এই যে 17 বছর আগে উনি চলে গিয়েছেন, 17 বছর পর দেশে ফিরছেন, এই যে এত বছর একটি জেনারেশন কিন্তু গ্যাপ আছে এখানে, অনেক সময় উনি এই যে দেশে নেই। আমি জানতে চাচ্ছি যে এই যে জেনারেশন যে গ্যাপ, এই জেনারেশনের সঙ্গে উনি এসে কি মানিয়ে নিতে পারবেন কিনা, বা উনি আসলে, এবং উনি যখন গিয়েছেন সেই সময় তারেক রহমান এবং আজ 17 বছর পর ব্যাক করার পর যে তারেক রহমান, কি পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করেন? আসলে কি পরিবর্তন কিছু হয়েছে কিনা? ধন্যবাদ মিস্টার জুনায়েদ তালুকদার এবং বৈশাখী টিভির দর্শক শ্রোতা, এবং আজকে আমার সাথে রয়েছেন আমাদের বিএনপির সাবেক নেতা এবং ম্যাডামের অত্যন্ত কাছের একজন ব্যক্তিত্ব, জনাব মহিউদ্দিন খান মোহন ভাই। আমি তার আগে একটু 111 কথা আমাদের মোহন ভাই তুলেছেন। আমি ওই সময় আমাদের একটা কঠিন সময় আমরা পার করেছিলাম, জাতি এবং আমরা। আপনারা জানেন যে তখন ম্যাডামকে বাংলাদেশ থেকে পার করে দেওয়ার জন্য বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু বিমান দাঁড় করিয়ে রেখেছিল, এবং এখান থেকে আমার কাছে ফোন এসেছে রহমান ম্যাডামের জন্য সেখানে যেই কোনো অবস্থাতে বাসা অথবা হোটেল যে কোনো কিছুর ব্যবস্থা করতে হবে। কোথায়? সৌদি আরবে।
কেন এখান থেকে ওনাকে যে কোনো অবস্থাতে তখন 111 সরকার ওনাকে দেশ ত্যাগের জন্য বাধ্য করতেছিল। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা শুনেছেন বা আপনারা জেনেছেন, তখন দীর্ঘ সময় আগে উনি বলছেন যে আমার পৃথিবীর অন্য কোথায় আমার কিন্তু কোনো ঠিকানা নাই, আমি বাঁচতে হলে এই দেশে বাঁচবো, মরতে হলে এই দেশেই মরবো, আমার অন্য কোথায় কোনো ঠিকানাই নাই। ওই মুহূর্তে ম্যাডামকে ব্ল্যাকমেল করে বিভিন্ন ধরনের প্রেশারের মাধ্যমে কিন্তু ভাইয়াকে অত্যাচার করে শেষ পর্যন্ত ভাইয়াকে আপনারা জানেন যে কীভাবে ওনাকে জীবন মরণের অবস্থাতে নিয়ে যাওয়ার পরে বাধ্য করলো ওনাকে এই দেশ থেকে দেশ ছেড়ে যেতে। দেশ ছেড়ে গিয়ে আমি মনে করি যে তখনকার সময় ম্যাডাম যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যে প্রথমত যে এই জাতির জন্য আগামী দিনের বাংলাদেশের জন্য জনাব তারেক রহমানকে বাঁচিয়ে রাখাটা ছিল এই যুগে তখনকার যুগে যুগান্তকারী সিদ্ধান্ত। না হলে তখনকার সময়কার যেই মহিউদ্দিন এবং ফখরুদ্দিন এবং জেনারেল মাসুদদের যে টার্গেটে উনি পরিণত হয়েছিলেন, এই জালেমদের নির্যাতনে তারেক রহমান যদি বাংলাদেশে থাকতেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে থাকতেন, হয়তো বা ম্যাডামের মতো ওনাকেও তারা কিন্তু স্লো পয়জনিংয়ের মাধ্যমে বা মানসিক টর্চার করে ওনাকেও কিন্তু হয়তো ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারতেন। তা আমি মনে করি তখনকার সময় ম্যাডাম এই বিষয়ে জনাব তারেক রহমানকে প্রবাসে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য আগামী দিনের ভবিষ্যৎ বাঁচিয়ে রেখেছেন। উনি দীর্ঘ 17 বছর বিদেশে থেকে উনি একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য উনি কিন্তু থেমে থাকার নাই। শেখ মুজিবুর রহমানের মতন একজন নেতা বাংলাদেশে এসেও বাংলাদেশের মানুষকে উনি কিন্তু ঐক্যবদ্ধ রাখতে পারেন নাই। আর জনাব তারেক রহমান প্রবাসে বসে দীর্ঘ 17 বছর বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছে, দলকে ঐক্যবদ্ধ রেখেছে। 111-এর জানেন যে সংস্কারপন্থীদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে বিএনপিকে আজকে পর্যন্ত ঐক্যবদ্ধ করে এমন জায়গাতে নিয়ে এসেছেন। বিএনপি আজকে বাংলাদেশের সাধারণ মানুষের আশা ভরসার অন্যতম একটি দল হিসাবে পরিণত হয়েছে। দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের পরেও হাজার হাজার মামলা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী আমরা হারিয়েছি, আমাদের কত নেতাকে গুম করেছে, লক্ষ লক্ষ মামলার পরেও কিন্তু বিএনপি আজকে যে জায়গাতে এসেছেন সেটা জনাব তারেক রহমানের বিচক্ষণতা এবং তার দূরদর্শিতা, এবং উনি দেশকে নিয়ে ভাবেন, আগামী প্রজন্মকে নিয়েও ভাবেন, বাংলাদেশের সাধারণ কৃষক, মেহনতি মানুষ, আপনার সবাইকে নিয়ে উনি যে ভাবনা করেন, ওনার প্রতিটা বক্তৃতা যারা শুনেন, যারা দেখেন, তারা বুঝতে পারতেন যে উনি কিন্তু সেখানে কিন্তু একদিনের জন্য, এক মুহূর্তের জন্য উনি বসে নাই। তার পাশাপাশি আপনি যেটা বলছিলেন, আমি তার আগে একটু পিছনে যেতে চাই। আমি নিন্দুকদেরকে বলতে চাই, জনাব তারেক রহমানকে নিয়ে অনেক কথা বলেছে, উনি দেশে আসবেন না, দেশে আসতে পারবেন না, ওনাকে দেশে আসতে দেওয়া হবে না। কিন্তু কিছু বিষয় তো আছে, আইনগত কিছু বাধা, কিছু বিপত্তি, কিছু প্রসেসিং আছে। যখন একজন লোক যখন পৃথিবীর অন্য দেশে যখন অ্যাসাইলেম বা রাজনৈতিক যখন আশ্রয় নেয়, সেখান থেকে মুক্ত হয়ে আসতে কিন্তু বিষয় কিছু প্রসেসিং থাকে। তার পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দুইটা পরাজিত শক্তি বর্তমান বাংলাদেশে অবস্থান করছে। একটা হলো 71-এ পরাজিত, আর একটা হচ্ছে 24-এ পরাজিত। দুইটা পরাজিত শক্তি কিন্তু এখন কিন্তু সমান্তরালভাবে কিন্তু জাতীয়তাবাদী শক্তি এবং বাংলাদেশের বিরুদ্ধে তাদের কিন্তু ষড়যন্ত্র দ্বারা কিন্তু অব্যাহত রাখছেন। না হলে বাংলাদেশের নির্বাচন কিন্তু 3 মাসের ভিতরে কিন্তু হওয়া সম্ভব। একদম তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতা আসে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে কিন্তু চলে গিয়েছিল। বাংলাদেশে আজকে 1.5 বছর পরে নির্বাচন করতে গিয়েও কিন্তু নানা ধরনের বাধাগ্রস্ততা, সংস্কার করতে হবে, নির্বাচন পেছাইতে হবে, কি আপনার পিআর পদ্ধতি ইলেকশন করতে হবে, কত ধরনের দাবি ধাক্কার মধ্যে শেষ পর্যন্ত কিন্তু নির্বাচন করতে দিবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, জনাব তারেক সাহেবের সাথে মিটিংয়ের পরে প্রধান উপদেষ্টা সহ সিদ্ধান্ত যেটা এসেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেই নির্বাচনের তফসিল যে সঠিক সময় হবে সেটাও তো দেশ এবং জাতি কিন্তু আশ্বস্ত ছিল না। যখন নির্বাচনের তফসিল হয়ে গিয়েছে, জনাব তারেক রহমান যথার্থ সময়ে এই বিজয়ের মাসে বিজয়ের একজন অগ্রণী সৈনিক হিসাবে বিজয়ের বেশে আগামীকালকে বাংলাদেশের ইতিহাসে 30 থেকে 50 লক্ষ লোকের একটা সমাগম হবে, এবং বাংলাদেশের ওই সেই 1975 সালের মতোই দিশাহারা জাতিকে আশ্বস্ত করার জন্য উনি বাংলার মাটিতে কালকে পা রাখবেন। আমি প্রবাসে থাকি, আমি একজন সৌদি প্রবাসী, আমি প্রায় 29 বছর সৌদি আরবে থাকি। আমি 11 বছর পরে গতকালকে বাংলাদেশে এসেছি। প্রবাসীরা এবং বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছেন, তরুণ প্রজন্ম আশ্বস্ত হয়েছেন। উনি যে তরুণ প্রজন্মকে নিয়ে উনি যে ভাবতেছেন, তার পাশাপাশি গণতন্ত্র, আপনারা জানেন যে বিএনপি এবং জিয়া পরিবারের রক্তের সাথে মিশে গিয়েছে।
ওনার বাবা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, ওনার মা দীর্ঘ 9 বছর যুদ্ধ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, এবং জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতা নিয়ে আসবেন এবং বাংলাদেশের গণতন্ত্রের সার্বিক যে সৌন্দর্য ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ বাংলাদেশে জি, ফিরিয়ে আসবে। আমি এটা আমরা একটু আশাবাদী। মহিউদ্দিন খান মোহন আপনার কাছে ওই প্রশ্নটাই করতে চাই যেটা ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে যে এই যে 17 বছরের গ্যাপ, উনি যে চলে গেলেন এখন আসতেছেন, তো আপনি তো ওনাকে খুব কাছ থেকেই দেখেছিলেন, তাহলে এই যে 17 বছরের যে ব্যাপার, যে উনি ওই সময়ের তারেক রহমান বর্তমান সময়ের তারেক রহমানের মধ্যে কেমন পরিবর্তন দেখতে পান আপনি? পরিবর্তন তো অবশ্যই হবে, একটা প্রাকৃতিক ব্যাপার আছে, ন্যাচারাল ব্যাপার। আমি এই যে রাজনৈতিক আমি পরিবর্তন। বালক বয়সে যেই চিন্তাটা করতাম স্কুল কলেজে, এখন কিন্তু সেই চিন্তাটা করি না। বয়স বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। এই যে অভিজ্ঞতা বাড়া, বয়স বাড়া, এটার সাথে সাথে মানুষের চিন্তা এবং চেতনা কিন্তু পরিবর্তিত হয়। তারেক সাহেবের অনেক ভুল ভ্রান্তি ছিল শুরুতে, বা লন্ডনে যাওয়ার পরেও ওনার কথাবার্তায় অনেক ভুল ভ্রান্তি ধরা পড়েছে আমাদের চোখে, আমরা যারা সমালোচক। কিন্তু ওনার ভিতরে একটা পরিপক্কতা এসেছে, পরিবর্তন এসেছে, ব্যাপক পরিবর্তন। এখন ওনার কথা শুনলে ওনাকে একজন ডেমোক্রেটিক লিডার বলেই মনে হয়, যার ভিতরে কোনো হিংসা নাই, হিংসা পরায়ণতা নাই, প্রতিশোধ পরায়ণতা পর্যন্ত নাই। এটাই হলো অ্যাবসলিউটলি একজন লিডার। এটা পরিবর্তন এসেছে। এখন কথা হলো নতুন প্রজন্ম, আপনি একটা কথা তুলছেন যে তারা তো অনেকদিন তারেক সাহেবকে দেখে নাই, চেনে না, মানে দেখে নেই মানে সামনাসামনি দেখার কথা না, সশরীরে বাংলাদেশে আছেন, উনি রাজনীতি করছেন এমন অভিজ্ঞতা অনেকেরই নেই। যেই ছেলেটার বয়স 2007 সালে ছিল 7 বছর, আজকে সে 25 বছরের পরিপূর্ণ যুবক, মাঝখানে 18টা বছর পার হয়ে গেছে। তো সে তো তারেক সাহেবকে ওই সময় উপলব্ধি করতে পারে নাই, এবং এই যে গ্যাপটা, এই গ্যাপটাই এখন ফিল আপ করাটা তারেক সাহেবের কিন্তু দায়িত্ব। এবং তারা কিন্তু সবাই এখন ভোটার, এবার তারা এবং নির্বাচনে ভোট ভোটার, দেবেন। এবং এই ভোটারদের একটা বড় অংশকে বিভ্রান্ত করা হয়েছে। গত 15 বছর যেই শক্তিরা ক্ষমতায় ছিল, তারা ওই মুক্তিযুদ্ধ, স্বাধীনতার গল্প শুনিয়ে আর কি, মানে রূপকথার গল্প শুনিয়ে এদেরকে বিভ্রান্ত করেছে, অনেককে করার চেষ্টাও করেছে। সেখানে জিয়াউর রহমান সাহেব অনুপস্থিত ছিলেন, অন্য যারা জাতীয় নেতা ছিলেন তারা অনুপস্থিত, কারো কথা স্বীকার করা হয় নাই। তো সেখানে এরা একটা চিন্তা চেতনা নিয়ে বড় হয়েছে, এদের মাথা মাইন্ডসেট হয়েছে যে এই দেশ, এই জাতির জন্য বোধহয় ওরাই সব কিছু করেছে। আরেকটা গ্রুপ এইটা হয়েছে এই 24-এর পরে, ওরা আবার বিএনপিকে চিত্রিত করার চেষ্টা করেছে একটা ডাকাত হারমাদদের দল হিসাবে অনবরত। এবং এই গ্রুপটাকে আমরা চিনি সবাই, যে উনি বললেন না, একটা 71-এর পরাজিত শক্তি আর একটা হলো 24-এর পরাজিত শক্তি। এই দুঃশক্তি বিএনপি সম্পর্কে যে বিভ্রান্তিগুলো ছড়িয়েছে নতুন প্রজন্মের মাঝে, প্রকাশ পেয়ে গেছে জাতির সামনে। এই 18 বছরে যারা 25 বছরের যুবক হয়েছে বা 30 বছরের যুবক হয়েছে, তাদের মধ্যে যে বিভ্রান্তিটা ছড়িয়েছে, এই বিভ্রান্তি দূর করার দায়িত্ব একমাত্র তারেক সাহেবের। ইতিবাচক রাজনীতি দিয়া ওনাকে তার রাজনীতি দিয়ে বুঝিয়ে দিতে হবে ওরা যা প্রচার করেছে সব মিথ্যা, সব ভুল। দেখো আমরা কি, আমি সেটাই বলেছি যে সেটা কি সেটা সম্ভব উনি কিনা, করতে পারবেন, রাজনৈতিকভাবে উনি সেটা পারবেন কিনা। ওই যে আমি আশাবাদী, আমি সবসময় আশাবাদী মানুষ, বুঝছেন, আমি আশাবাদী তো চরম শত্রুর কাছ থেকে আশাবাদী, সে আমার প্রতি পোষণ করবে, ভালোবাসা দিবে আমাকে এক সময়, এরকম আশাবাদী আমি লোক। হ্যাঁ, আমি শেখ হাসিনার আমলে আশাবাদী ছিলাম যে 24-এর ইলেকশনটা বোধ হয় শেখ হাসিনা একেবারে লিবারেল একটা ইলেকশন করবে, নরমাল ইলেকশন করবে, ইতিবাচক চিন্তা ভাবনা। 71 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে আশাবাদী করেছিলেন এবং দেশ একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আমার হলো ইতিবাচক চিন্তা ভাবনা, সবার নেগেটিভ চিন্তা আমি খুব কম করি। তো এখন আমি সেই হিসেবে আমি বলবো আমি আশাবাদী তারেক সাহেব পারবেন, কিন্তু তাকে যেটা করতে হবে, তার অ্যানালাইসিস করতে হবে তার অতীত থেকে এই পর্যন্ত। ওনাকে খুঁজে বের করতে হবে যে উনি কী ভুলগুলো করেছেন অতীতে, যেই ভুলগুলোর সমালোচনা আমরা বাইরে থেকে করেছি। আমি একজন বিএনপি অ্যাক্টিভিস্ট ছিলাম, এখনও আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি। হ্যাঁ, ভোটটা দিতে গেলে আমি ধানের শীষে সেই ভোটটা দিব, কিন্তু তারপর আমি তারেক সাহেবের অনেক পদক্ষেপের অনেক কথা সমালোচনা করেছি, টকশোতে করেছি, পত্রপত্রিকায় করেছি, কিন্তু কেন করেছি সেটা অ্যানালিসিস করতে হবে তাকে। উনি যদি অ্যানালাইজ করতে পারেন যে আমার এই সমালোচনা কেন মোহন সাহেব করেছিলেন, উনি যদি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, আমি শিওর
হি উইল বি সাকসেস, এবং উনি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন, আমি আশাবাদী ভাই। ধন্যবাদ আপনাকে মোহন ভাই। আমি আব্দুর রহমান আপনার কাছে জানতে চাই যে আপনি তো বললেন যে অনেক বছর আপনি বিদেশে আছেন, দেশে আসেন নাই, 11 বছর পর মনে হয় আপনি দেশে 11 আসলেন। বছর পর। 11 বছর পর আপনারা যারা বিদেশে আছেন, এই যে নতুন যে সরকার 5ই আগস্টের পরে তাদের আমরা সেই সময় থেকে দেখলাম প্রচুর পরিমাণে রেমিটেন্স এই দেশে আসতেছে। আমরা যে ভঙ্গুর অর্থনীতি দেখলাম সেটা ফিরে আসার পেছনে এই প্রবাসীদের যে পাঠানো রেমিটেন্স সেটা আমরা দেখলাম যে অনেক সহায়তা করেছে এই সরকারকে, এবং সরকারও সেটা বারবার বলছে। এবং এবারই প্রবাসীরা কিন্তু ভোটও দিতে পারবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই বর্তমান সরকারের কাছে যে প্রত্যাশা ছিল আপনাদের প্রবাসীদের, সেই প্রত্যাশা কতটুকু এই সরকার পূরণ করতে পেরেছে, আমরা এটা বিরতির পর এসে শুনবো। আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। কথা বলছিলাম তারেক রহমানের প্রত্যাবর্তন ও আগামী রাজনীতি নিয়ে। আব্দুর রহমান, যে প্রশ্নটি বিরতির আগে করে গিয়েছিলাম। ধন্যবাদ। আমি প্রবাসীর রেমিটেন্স এবং আগামী নির্বাচনের আগে আমি আপনাকে আরেকটা বিষয় একটু অবহিত করতে চাই। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে যিনি আশ্বস্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং দীর্ঘ 9 মাস বাংলাদেশকে স্বাধীন করে উনি কিন্তু বেরাকে ফিরিয়ে গেছেন। 75 সালে 7 নভেম্বর জিয়াউর রহমান আবার যখন সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের হাল ধরেছেন, জাতিকে আশ্বস্ত করেছেন, তলাবিহীন রাষ্ট্র থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসাবে উনি উপহার দিয়েছেন। উনি আততায়ীদের হাতে শহীদ হয়েছেন। তার পরবর্তী আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেত্রী, উনি ঘরণী ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে 84 সালে উনি ওয়াদা দিয়েছেন, জাতিকে আশ্বস্ত করেছেন, এবং 91-90 সালে সেই গণ আন্দোলনের মধ্যে এরশাদকে পরাস্ত করে বাংলাদেশের মানুষকে কিন্তু গণতন্ত্র ফিরিয়ে দিয়ে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তো জিয়া পরিবার বাংলাদেশের মানুষকে যতবারেই আশ্বস্ত করেছেন, তারা কিন্তু ওয়াদা দিয়েছেন, তারা রক্ষা করেছেন এবং চেষ্টা করেছেন সর্বোচ্চ কিছুর বিনিময়ে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র এবং বাংলাদেশকে স্বনির্ভরতার উপহার দেওয়ার জন্য। জনাব তারেক রহমানও বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন, আগামী নতুন প্রজন্মকে। আমার বিশ্বাস জিয়া পরিবার বাংলাদেশের মানুষের কাছে পরীক্ষিত পরিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী দল, ইসলামী আদর্শে বিশ্বাসী দল, যা ওয়াদা করেন, যা পথ দেখান, যেই পথ ওনারা দেখান সেই পথে ওনারা পরিপূর্ণ করতে ওনারা সামর্থ্য হয়েছেন। তো জনাব তারেক রহমানের বিষয়ে সেখানে কোনো ধরনের সন্দেহ থাকা, বিতর্ক করা, নিন্দু করা বলতেই পারে, এটা স্বাভাবিক। জি, আমরা Sorry. প্রবাসীদের কথা শুনতে তার চাই পাশাপাশি আপনার কাছে। আমি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার নেতাও একজন প্রবাসী, 17 বছর উনি প্রবাসে ছিলেন। প্রবাসের রাজনীতিটা এবং প্রবাসের অর্থনীতির বিষয়ে উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ উনি আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন, উনি আমাদেরকে সহযোগিতা করতেন, পরামর্শ দিতেন, এবং ওনার পরামর্শের মধ্যে দিয়ে সারা বিশ্বে কিন্তু রাজনীতি, জাতীয়তাবাদী বিএনপি দলের রাজনীতি কিন্তু অনেক কঠিনভাবে শক্তভাবে প্রতিষ্ঠা পেয়েছে। এবং বাংলাদেশের আপনারা জানেন যে শেখ হাসিনার পতনের জন্য কিন্তু প্রবাসীরা কিন্তু অন্যতম আরেকটা নিয়ামক হিসেবে কাজ করেছেন। রেমিটেন্স শাটডাউন, বাংলাদেশের রেমিটেন্স শূন্য হয়ে গিয়েছিল। আপনারা এই যারা বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলন করেছে রাজপথে ছিল, পাশাপাশি প্রবাসীরা সারা পৃথিবী থেকে রেমিটেন্স কিন্তু বন্ধ করে দিয়েছে। আবার জনাব তারেক রহমান এবং বর্তমান সরকারের অনুরোধ এবং উৎসাহের মধ্য দিয়ে রেমিটেন্সের পরিমাণ এমনভাবে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, এই সরকার কিন্তু কিছু না করেও একমাত্র রেমিটেন্সের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের আজকে অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব শক্তিশালী অবস্থাতে আছে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন কিন্তু এক্সপোর্টের পরিমাণ কিন্তু বৃদ্ধি নাই, বাংলাদেশের কর্মসংস্থানের সমস্যা রয়েছে, বাংলাদেশে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। প্রবাসীদের যে প্রত্যাশা এই সরকারের কাছে ছিল প্রায় 1.5 বছর ওনারা ক্ষমতায়, সেটা কি সেই প্রত্যাশা পূরণ হয়েছে কি? না, আপনাদের কি প্রবাসীদের প্রত্যাশা ছিল? আমাদের প্রত্যাশার মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার কিয়তাংশ মানে তারা পরিপূর্ণ এবার করতে কিন্তু পেরেছে। আপনারা যারা প্রবাসে থাকবেন তারা বিভিন্নভাবে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। হ্যাঁ, আমাদের অ্যাপসের আমাদের মাধ্যমে। প্রায় আমাদের প্রত্যেকটা দেশ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, এবং তাদের রেজিস্ট্রেশন অ্যাড্রেস অনুযায়ী তাদের ভোটার যে ব্যালট পেপারটা যাবেন সেখান থেকে তারা টিক মার্ক দিয়ে ব্যালট পেপারটা বন্ধ করে আবার তারা ভোট দিতে ভোটার তারা পাঠিয়ে দিবেন। এটা একটা উল্লেখযোগ্য দিক প্রবাসীদের।
কিন্তু প্রবাসীদের আরও বেশ কিছু দাবি দাওয়া রয়েছেন। প্রবাসীরা যারা দীর্ঘদিন প্রবাসে থাকেন তাদের বিষয়ে সরকার, যেমন আমি সৌদি আরবের বিষয়টাই বলতে চাই, সারা পৃথিবীর অনেকগুলো এয়ারলাইন্স সৌদি আরবের সাথে তারা ডিলিং করেন প্যাসেঞ্জার নিয়ে। একমাত্র বাংলাদেশ, ঢাকা থেকে সৌদি আরবের প্লেন ফেয়ার এত হাই, আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কখনো এটাকে কন্ট্রোল করতে পারে না। ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তাদের তুলনায় আমাদের প্লেন ফেয়ার অনেক বেশি। অনেক বেশি। এখন এর কারণটাকে আমরা বুঝতে পারতেছি না। এই বাংলাদেশের সরকার, এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার এই বিষয়ে অনেক ধরনের ওয়াদা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনোভাবে সেটা কিন্তু আমাদেরকে ভালো কোনো দিক দেখাতে পারেন নাই। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমাদের দল ক্ষমতা আসলে বাংলাদেশের প্রবাসীদের এই সমস্যাটা সঠিকভাবে সমাধান করবেন। তার পাশাপাশি প্রবাসীদের একটা বড় দাবি, সেটা হচ্ছে যে যারা প্রবাসে যান সেখানে অনেক প্রবাসী মারা যান। মারা গেলে তাদের লাশটা যাতে করে বাংলাদেশ সরকারের খরচে যেন, পরিপূর্ণ খরচের মাধ্যমে যেন সেই লাশটা যেন তার পরিবারের কাছে যেন হস্তান্তর করা হয়। বাংলাদেশ সরকার একটা টাকা দেয়, প্রবাসীরা মারা গেলে 3,30,000 টাকা তার পরিবারকে দেয়, কিন্তু তার লাশটা ওইখান থেকে অনেক সময় দেখা যায় যারা ফ্রি ভিসায় থাকে অথবা অনেক কোম্পানি কিন্তু তার টাকা দিয়ে তার লাশটা কিন্তু প্রেরণ করে না। তাইলে এই যে একজন প্রবাসী 17, 18, 20, 22, 30, 32 বছর যখন প্রবাসে থাকে, সেখানে সে মারা যাওয়ার পর তার পরিবারের সে সক্ষমতা থাকে না তার লাশটা বাংলাদেশে প্রেরণ করার জন্য। তা আমরা বাংলাদেশ সরকারের, এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শেষ মুহূর্তেও দাবি রয়েছে, জি, আপনারা এই বিষয়ে সঠিকভাবে নিশ্চয়ই বাংলাদেশ সরকার এই দূতাবাসগুলোকে, বিষয়টি কনসুলেটকে খেয়াল আপনারা অবহিত করবে। করবেন এবং এই বিষয়ে উদ্যোগ নেবেন যাতে করে প্রবাসীদের লাশ যেন অন্তত জি, সে ধন্যবাদ বিনামূল্যে আপনাকে। যেন বাংলাদেশে ফেরত নিয়ে আসতে পারে। মহিউদ্দিন খান মোহন, একটু আপনার কাছে জানতে চাই, এই যে এখন যে তারেক রহমান দেশে আসছেন, তার যে নিরাপত্তার একটা ব্যবস্থা এবং বর্তমান যে দেখছেন আপনি নিরাপত্তার ব্যবস্থা, তাতে আসলে জাতীয় নির্বাচন কেমন হতে পারে, কি অবস্থা? আজকেও আমরা যেটা দেখলাম যে সন্ধ্যায় ঢাকার মগবাজারে একটি বোমা বিস্ফোরণ হয়েছে, সেখানে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এই যে আইন শৃঙ্খলার অবনতি কি আপনার কাছে মনে হয়? চরম। আইন শৃঙ্খলা এখন যেই পর্যায়ে আছে তাতে একটা সুষ্ঠু নির্বাচন করা খুব টাফ, খুব কঠিন ব্যাপার। সরকার কিছুতেই আইন শৃঙ্খলা বাগে আনতে পারছে না, সন্ত্রাসীদের দমন করতে পারছে না। বিভিন্ন জায়গায় খুন লেগেই আছে, প্রতিদিন আপনি পত্রিকার পাতা করলে দেখবেন এখানে খুন, সেখানে খুন। খুলনায় গুলি করে খেয়ে মরে নেই, এখনও জীবিত আছে, গুলি করা হলো, যেটা ওটা অন্যরকম ব্যাপার, পরে জানা গেল। আর এই যে আজকে মানে গতকাল সন্ধ্যায় আর কি, গত সন্ধ্যায় যেটা হলো যে মগবাজারে, আমি তো অবাক, কীভাবে একটা ফ্লাইওভার থেকে একটা বোমা ছুড়ে দিল আর একজন লোক মারা গেল। এরা কারা, কেন এদেরকে ট্রেস করা যাচ্ছে না? এই যে ফ্লাইওভারটা, এটা নাকি কোথাওই নাই, সিসিটিভিও নাই নাকি, যতটুকু শুনলাম। কতগুলো লুপ, এখানে একটা অকারেন্স করে যে কোনো একটা লুপ দিয়ে চলে যেতে পারে, তো সিসিটিভি থাকা উচিত ছিল প্রত্যেকটা জায়গায়, যাতে ধরা যায়। নাই, পুলিশ এখনও অ্যাক্টিভ না, সেরকম অ্যাক্টিভ হয় না আইন শৃঙ্খলা রক্ষা করার মতো। আর্মি হাফ অ্যাক্টিভ আমি দেখি, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলা হয়, কিন্তু সেরকম পাওয়ার আমি দেখছি না। বিজিবি, আধা সামরিক বাহিনী, তারা কতটুকু কী করতে পারবে সরকার তো বলতেছে, কিন্তু যদি মবের কবলে পড়ে নির্বাচন, তাহলে এই নির্বাচন একটা ভজঘট অবস্থা সৃষ্টি হবে। মবের কবলে যদি পড়ে, এখনো কিন্তু অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। হ্যাঁ, আমি যেটা মবের কবলে পড়ার একটা মানে ব্যাপক আশঙ্কা আছে মবের কবলে পড়ার। কারণ মব কালচারটা এই 24-এর পরে একটা শ্রেণী মব কালচারটা যেভাবে করেছে, এখানে এই পর্যায়ে এনেছে, তাতে ইবলিশকে তারা ফেরেশতা বানিয়ে দিচ্ছে, এমন অবস্থা। আবার ফেরেশতা যে তাকে ইবলিশে রূপান্তরিত করে তাকে সমাজে ধিক্কৃত, নিন্দিত করে ফেলছে, এরকম মব। হ্যাঁ, একটা শয়তানকে তারা ফেরেশতা বানিয়ে দিতে পারে মবের মাধ্যমে। এই মব যদি দমন করা না যায়, তাহলে আপনি এই সমাজে আপনি ভালো কিছু করতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না, এবং ভালো কিছু আশাও করতে পারেন না। কারণ আমি তো বলি সব সময়, অনেক জায়গায় বলছি যে টকশোতে আগে যেতাম, শেখ হাসিনা না বলে ভয়ে ভয়ে কথা বলতে হতো যে কখন ধরে নিয়ে যায়। সেখানে ধরে নেওয়ার কিন্তু একটা ঠিকানা ছিল, হয় ডিবি নিবে, ডিজিএফআই নিবে, থানায় নিবে। তো মবের কবলে যদি বলি আমি টকশো থেকে বেরোনোর পরে আমার জীবন নিয়ে আমি ঘরে ফিরতে পারবো কিনা সন্দেহ আসছে।
সেখানে কোনো আইন নেই। আমার তো একটা আইন আছে, আমাকে যদি ডিজিএফআই বা ডিবি নিয়ে যায়, র্যাব নিয়ে যায়, হ্যাঁ, আমাকে থানায় হস্তান্তর করবে, আমি আদালতে যাব, উকিলের মাধ্যমে আমি ফাইট করব, জামিন আমি নেবেন জামিন বা- পাবো। কিন্তু মবের কবলে যদি আমি পড়ি, সেখানে কোনো আইন নাই, একেবারে মধ্যযুগীয় কায়দা। তো এই মবটাকে এই সরকার দমন করতে পারে না, বরং মবের কাছে এই সরকার শুরু থেকেই অসহায়। মব, আপনি চিন্তা করতে পারেন, একটা ভার্সিটির ডিন, তারা হয়তো আওয়ামী লীগের সমর্থক, 6 জন ডিনের পদত্যাগপত্র একটা ছাত্র নেতা লিখে নিয়ে গেছে, সই করেন, সই করতে বাধ্য হয়েছেন তারা। এটা কি কোনো ভদ্র সমাজ, সভ্য সমাজের কথা? এই দুর্বৃত্তরা একটা ইউনিভার্সিটির ছাত্র হতে পারে, বা ইউনিভার্সিটির ছাত্ররা কি এই দুর্বৃত্তপনা করতে পারে? সেটার ব্যাপারে কি অ্যাকশন হয়েছে? আজকে 3-4 দিন হয়ে গেল, কোনো অ্যাকশন নাই। ওই ছাত্রকে কেন গ্রেপ্তার করা হলো না এখন পর্যন্ত? আপনি মব তো লাইভে মাথায় উঠছে তো এভাবেই। একটা গ্রাম বাংলায় একটা কথা আছে, প্রবাদ, লাই কুত্তার পাতে ভোজন। মানে আপনি কুকুরকে যদি খুব বেশি লাই দেন, ও আপনার এক পাতে খাবে এক সময় এসে। তা আপনি মবকে যদি লাই দিতে দিতে এমন পর্যায়ে এনেছে যে একটা ইউনিভার্সিটির 6 জন ডিনকে ওরা পদত্যাগপত্র লিখে বলে সই করেন। ভাগ্য ভালো এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেবকে বলে নাই এই যে পদত্যাগপত্র লিখে আনছে আপনি সই করেন, বলে নাই, বলার চেষ্টা করছে। জি, হ্যাঁ, আমরা সুতরাং একটু এই মবকে দমন করতে না পারলে নির্বাচন সুষ্ঠু বা শান্তিপূর্ণ হওয়ার আব্দুর সম্ভাবনা রহমান, কিন্তু কম। আব্দুর রহমান, এই যে নির্বাচন সুষ্ঠু হওয়ার কেমন প্রত্যাশা করছেন আপনি? এই যে এখন আমাদের দেশে আপনি তো অনেক বছর পর আসলেন, নিশ্চয়ই বিদেশে থেকেও আপনি খোঁজ খবর রাখেন। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং নির্বাচন কতটুকু সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে, আপনার প্রত্যাশা কি? মোহন ভাই যথারীতি সঠিক বলেছেন। বাংলাদেশে আসলে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই অন্তর্বর্তীকালীন সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু অবনতি বর্তমানে বাংলাদেশে রয়েছে, আমার বিশ্বাস যে বিএনপির নেতাকর্মীরা দায়িত্বশীলতার কারণে হয়তো আইন শৃঙ্খলা এতটুকু পর্যন্তই এখন পর্যন্ত ভালো অবস্থাতে রয়েছে। বিগত 1.5 বছর যেই পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে বিএনপি, আসলে এটা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না। আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন আগে একটা দুর্ঘটনা, বাংলাদেশে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে এবং শেষ পর্যন্ত আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। এই বিজয়ের মাসে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ বাংলাদেশের সকল স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে, আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু মব যে জিনিসটা বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সেটাকে বিএনপি সঠিকভাবে কিন্তু মোকাবিলা করতেছে, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পারছে না। কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশ সেনাবাহিনী এটা ঐতিহ্যবাহিনী সেনাবাহিনী, এখন পর্যন্ত সেনাবাহিনী যে ধৈর্যের পরিচয় দিয়ে এদেরকে আশকারা দিয়ে আসতেছে, এটা আমার মনে হয় ঠিক হবে না। বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের উদারত আহ্বান থাকবে, বাংলাদেশের সামরিক বাহিনীকে যথারীতিভাবে যাতে করে নির্বাচন উপলক্ষে সঠিকভাবে যেন দায়িত্ব পালন করে, মব বাংলাদেশে যাতে করে কোনোভাবে মাথা ছাড়াতে না উঠতে পারে। বিএনপি নেতাকর্মীরা ইনশাল্লাহ সঠিকভাবে সেটাকে মোকাবিলা করে আসছে এবং করবেও। আগামী জাতীয় নির্বাচন যে কোনো কিছুর বিনিময়ে সকল ধরনের ধৈর্যের পরীক্ষা দিয়ে বিএনপি ইনশাল্লাহ এই নির্বাচনে উত্তীর্ণ হবে, বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। কিন্তু আমরা বিগত দিনে একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, আসলে আমরা তো এরশাদের আমলে সেনাবাহিনী দেখেছি, 111-এর সময় দেখেছি, কিন্তু এই সময়কার সেনাবাহিনী বাংলাদেশে যারা রয়েছেন, আমরা তাদেরকে প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা একটুখানি কঠোর হন, সেই যেই দলের হোক না কেন। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন, চাঁদাবাজ, সন্ত্রাস যেই দলের হোক না কেন, তাকে ধরে নিয়ে আইনের কাছে সুপর্দ করুন, তার বিরুদ্ধে মামলা দিন। এবং আপনারা জানেন যে কয়েক হাজার নেতাকর্মীকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর এই নমনীয়তার কারণেই এক শ্রেণীর, খুব নিম্ন শ্রেণীর এক শ্রেণীর কিছু লোক উঠে এসে, যিনি যেটা মোহন ভাই বলেছেন যে ডিন 6 জন ডিনের পদত্যাগপত্র লিখে যেই ছেলেটা গিয়েছে, আজ পর্যন্ত বাংলাদেশ সরকার তার এটা নিয়ে ব্যাপারে কোনো কোনো ব্যবস্থা ধরনের নেয়নি। জি, মানে আমরা পদক্ষেপ নিল না। এটা কিন্তু জাতীয় হতাশা হচ্ছে। কিন্তু আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর আবার এসে কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মহিউদ্দিন খান মোহন, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা দেখলাম যে বিএনপি আরও 10টি আসন ছাড় দিয়েছে, আমরা যেহেতু নির্বাচন নিয়ে কথা বলছিলাম,
এবং সেখানে দেখলাম নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে এসেছেন এবং তাদেরকে 2টি আসন দেয়া হয়েছে এবং আরও কয়েকজনকে দেয়া হয়েছে। এই শেষ পর্যন্ত এই যে নির্বাচনী যে জোট আপনি দেখলেন, এবং এখানে অনেক প্রার্থী আছেন যারা অন্য দলের আরপিওর কারণে তারা তাদের প্রতীকের ধানের শীষে নির্বাচন করতে পারবে না, সেজন্য তারা তাদের দল বিলুপ্ত করে অনেকেই চলে আসতেছেন এবং এসে ধানের শীষে নির্বাচন করবেন। একটু আপনার মতামত জানতে চাই আর কি, কেমন মনে হচ্ছে? আমি একটা দিয়ে শুরু করি। রেদন ভাই এলডিপি মহাসচিব, মহাসচিব উনি আবার বিএনপিতে ব্যাক করলেন। কারণ রেদন ভাই এই অনুষ্ঠান দেখবেন কিনা জানি না, শুনবেন কিনা জানি না, তার কাছে আমার একটা প্রশ্ন, তাহলে গেলেন কেন? বিএনপিকে ছেড়ে গেলেন কে? বিএনপি তো আপনাকে মন্ত্রী বানিয়েছিল, আপনি অলি সাহেবের সাথে চলে গেলেন বিএনপিকে ত্যাগ করে। আরেকজন আছে শাহাদ হোসেন সেলিম, উনিও জয়েন করেছেন, উনি আবার জয়েন করেছেন। তাহলে গেলেন কেন? আপনারা এই যে ড্যামনা ডেমনির গড় খোদায় রক্ষা করে একটা কথা আছে গ্রাম বাংলায়, কেন এগুলো করেন কেন? কোথায় আপনাদের আইডিওলজি? কোথায় আদর্শ? কোথায় কমিটমেন্ট পার্টির প্রতি? কোথাও তো কমিটমেন্ট নাই। আপনি যেই দলটা নিজে করলেন, তৈরি করলেন, সেই দলের প্রতি আপনার কোনো কমিটমেন্ট নাই। আপনি ওইটা ফালাই দিয়ে চলে আসছেন কেন? একজন এমপি হবেন, এই জন্যই তো যে মান্না ভাই নমিনেশনটা এখন স্থগিত বলা যায়। আমি একটা জিনিস বুঝি না, বিএনপির সাথে যারা যুগপথ আন্দোলন করেছে বা জোটবদ্ধ আন্দোলন করেছে, তাদের সাথে তো কথা থাকা উচিত, আমরা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাবো, কিন্তু নির্বাচনে তোমরা লড়ে আসবা, যদি জিতে আসতে পারো আমরা তোমাদেরকে নিয়ে সরকার গঠন করবো। তোমাদেরকে পাশ করিয়ে আনতে হবে কেন? সেই সেই মানে ইয়ার যে খারাপ ছাত্রের মতো স্যার আমাকে পাশ করিয়ে দিতে হবে কেন? তোমাকে পাশ করিয়ে দিতে হবে? আজকে নূরের মতো একটা, আমি একে কোনোদিন রাজনৈতিক নেতা হিসেবেই গুনি না, নুরুল হক নূর, তার নামের আগে একটা বিকাশ ঢুকে গেছে, বিকাশ নূর। সেই নূর বঞ্চিত করা হয়েছে কাকে? হাসান মামুনকে, একটা প্রমিনেন্ট লিডার হচ্ছিল বিএনপির। আপনি এই সম্পদটা তো নষ্ট করলেন, একবার নষ্ট করলেন গোলাম মোল্লা রনিকে দিয়ে, ভাড়া করে এনে আওয়ামী লীগ থেকে, আবার দিলেন নূরকে। এবং আমি শিওর যদি হাসান মামুন ইলেকশন করে, নূর জামানত বাঁচানো কষ্ট হবে। বিএনপির কোনো নেতাকর্মী আমার সাথে অনেকের কথা হয়েছে, 10 মিনিট গলা চিপার, নূরকে অ্যাকসেপ্ট করবে না। এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটবে, অনেক জায়গায় ঘটবে। এবং বিএনপির বিদ্রোহী যারা বিপুল সংখ্যক, মানে বিএনপির জীবনে যে রেকর্ড সংখ্যক বিদ্রোহী প্রার্থী এবার পাশ করার সম্ভাবনা আছে কিন্তু অনেক জায়গায়। ভাই আমি আপনার সাথে এটার সাথে একমত হতে পারলাম না। আসলে এই কথাটা কোনোভাবে আমি একমত হতে পারতেছি না। বিএনপির কোনো নেতা দেখবেন যে বিএনপি থেকে যারা করে, আপনাদের মতো যারা ডেডিকেটেড, তারা বিএনপি বিদ্রোহী প্রার্থী হবেন, এটা আমার বিশ্বাস। দীর্ঘ 17 বছরে যারা হাসিনার নির্যাতন যারা ভোগ করেছে, আপনাদের বক্তব্যের মাধ্যমে হয়তো বা কেউ উৎসাহী হবে, আমরা চাই না যে আপনাদের বক্তব্যগুলো আসুক। সে তো আপনার দলের জন্য শ্রম দিয়েছে, লক্ষ্য ছিল তার একটা। আমি মামুনের জন্য খুব আমার আফসোস লাগতেছে পটুয়াখালীর। একটা কথা বলি যে এইভাবে যদি ডিপ্রাইভ করা হয়, ভবিষ্যতে কিন্তু নেতাকর্মীরা হতাশ হয়ে যাবে, সেটা কিন্তু ফল ভালো হবে না। জি, আব্দুর রহমান আপনি বলতে চাচ্ছিলেন? জি, আমি বলতে চাচ্ছিলাম যে যেটা মোহন ভাই বললেন, আমি আসলে এটার সাথে সম্পূর্ণভাবে একমত না। আমার বিশ্বাস বিগত 17 বছর যারা শেখ হাসিনার নির্যাতন জুলুমের মোকাবিলা করে দল ছাড়ে নাই, তারা এই মুহূর্তে দলের নমিনেশন না পেয়ে যে বিদ্রোহী প্রার্থী হয়ে তারা দলের ক্ষতি করবে এবং মনে করেন যে আপনার পরাজিত শক্তিদেরকে উৎসাহী করবে, আমি বিশ্বাস করি না। আমাদের দলের ডেডিকেটেড পার্সন রুমিন ফারহানা, আপনারা জানেন যে আমাদের সিলেটের আমাদের সাকসু মামুন এবং আমাদের নারায়ণগঞ্জ থেকে আমাদের গিয়াস ভাই এবং উনি যে হাসানের কথা বলছেন, এই সমস্ত নেতারা যারা আছে তারা কিন্তু দলের ডেডিকেটেড এবং এরা অনেকে ছাত্রদল থেকে উঠে আসা। আমার বিশ্বাস তারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক তো বটেই এবং জনাব তারেক রহমানের ফলোয়ার। আমার বিশ্বাস তারা কেউই বিদ্রোহী প্রার্থী হবেন না এবং বাংলাদেশের কোথাও বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে আমার বিশ্বাস যে কেউ আসবে না, কেননা মনের আবেগে অনেক কথা বলতেছে, মনের আবেগে অনেক কথা বলতেছে, কেউ যাবে না। না, আমার বিশ্বাস যে এটা হবে না এবং করবে না, কেন এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময় কিন্তু পার করতেছে। জনাব তারেক রহমান উনি লন্ডন থেকে অনুধাবন করেছেন আর আমরা বাংলাদেশে বসে অনুধাবন করতেছি। আমার বিশ্বাস যে রুমিন ফারহানাকে আমরা সহ সাকসু মামুন, গিয়াস ভাই এবং হাসান সহ যারা আমাদের আছেন দলের
সবার প্রতি উদারত আহ্বান থাকবে, জনাব তারেক রহমান আপনাদেরকে যথার্থভাবে মূল্যায়ন করবে। দলে আরও অনেক জায়গা রয়েছে। আর আপনাকে ওই যে উনি একটাকে বলেছেন যে শুধু এমপি হতে হবে কেন, আপনার নুরুল হক নূর এই বিগত দিনে তার যে আন্দোলন সংগ্রাম, তার যে শেখ dedication, হাসিনাকে সালাম করছে, সেটা করতেই পারে, মাসুম উনি বলছে, সেটা তারা হইতেই nomination পারে, দিবেন। কিন্তু তার ডেডিকেশন, কেন তার আপনি লাইফ, দিবেন? তার লাইফ থ্রেট ছিল যে এই হাসিনার পতনের জন্য। হাসিনা খালেদা জিয়াকে আমি নুরুল হক নূরের সাথে আমার সাথে টাইম টু সালাম করেছে মোহন যে ভাই, ছেলে, তাকে আপনি সেই nomination দিবেন। যেই মুহূর্তে নূর গ্রেফতার হয় ঠিক ওই মুহূর্তে আমার সাথে সে টেলিফোন লাইনে ছিল। নূরের যে ডেডিকেশনটা ছিল হাসিনার পতনে, নুরুল হক নূরের, সেটা কিন্তু আমি কিচ্ছু আপনাকে না, বলি, আর কর্মী আছে কজন? আমি এটা কর্মী তো বলতে নাই চাই 22 জন। দীপ্তকণ্ঠে, হয়তো উনি জানেন না। নুরুল হক নূর এবং এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু নূরের সৃষ্টি। কিন্তু হাসিনা পতনের আন্দোলনটা কিন্তু হয়তো নূরের 100% সাকসেস হয় না, নুরুল হক নূরা, কিন্তু তাদের পথ ধরেই কিন্তু এই আন্দোলন, এবং এই আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা, আমি একটা মিনিট, এবং এই আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনার পতন। তাইলে আমরা নুরুল হক নূরদেরকে আমরা মূল্যায়ন করব না কেন? নুরুল হক নূর এই মুহূর্তে বাংলাদেশে, সারা পৃথিবীতে যত এম্বাসি আছে সকল জায়গাতে সে আলোচিত একজন নেতা, এবং তরুণ প্রজন্মকে জনাব তারেক রহমান রাজনীতি করতে দিতে চায়, তুলে আনতে চায়। আমরা চাই মাহফুজরাও উঠে আসুক, আমরা চাই যে এই বর্তমান এনসিপিতে যারা আছে সেখান থেকেও তরুণ প্রজন্মের কিছু এমপি উঠে আসুক। শুনেন, আন্দালির রহমান পারত, আন্দালির রহমান পারত একজন ইয়াং নেতা, বাংলাদেশের জন্য কিন্তু ভালো ভূমিকা রাখতেছেন। আপনি শুনেন, আমার বিশ্বাস যে জনাব তারেক রহমানের হাত ধরে আগামী দিনে তরুণ প্রজন্ম রাজনীতিতে আমাদের দল না, জি, আমাদের আব্দুর রহমান ভাই, আমি আসবো আপনার কাছে ছোট্ট আরেকটু শুনবো। এখানেই মোহন ভাই, অন্য একটি বিষয়, আপনি নুরুর বিষয়ে কথা বললেন, যে বিকাশের বিষয়ে কথা বললেন। এখন যে এনসিপির যারা নির্বাচন করছেন, অনেক নেতারাই ক্রাউড ফান্ডিং করছেন বিকাশ এবং অ্যাকাউন্টে তাদের যে নির্বাচনের তারা ডিক্লেয়ার করে, তারা সেই খরচ তাদের একটা স্বচ্ছতা আছে, ডিক্লেয়ার করে দিয়েছে। এটাকে কিভাবে দেখেন? পার্টি চলে চাঁদায়। মহাত্মা গান্ধী বলছেন তুমি বড় কাজ করতে গেলে চাঁদা নিবা, তবে স্বচ্ছতা থাকতে হবে। রিসিট দিয়ে চাঁদা, মহাত্মা গান্ধী নিজে চাঁদা নিয়ে এসছে। উনি যে আশ্রম করেছিলেন আফ্রিকায় যে আশ্রম করেছিলেন, পরে যে এই কলকাতার পাশে আর একটা আশ্রম করেছিলেন, উনি চাঁদা নিয়েছেন একটা প্রেস করার জন্য। ওই সময় ব্রিটিশ আমলে 25,000 টাকা চাঁদা নিয়েছেন উনি একজন ব্যবসায়ীর কাছ থেকে, একটা বড় প্রেস করার জন্য, পত্রিকা করার জন্য। মহাত্মা গান্ধী, চাঁদা পলিটিক্যাল পার্টির জন্য জায়েজ, তবে সেই চাঁদা রিসিপ্ট দিয়ে দিতে হবে, চাঁদাবাজি হবে এবং না। তারা বলেছে চাঁদাবাজি তাদের হবে এগুলো না। নতুন অ্যাকাউন্ট, এখানে যা ঢুকবে বের হবে, এটা স্বচ্ছতা তারা আছে, স্বচ্ছতার মাধ্যমে স্বচ্ছতা আছে করবে। একটা। দ্বিতীয় হইল যে আমি একটা জিনিস বলতে পারি না, আমি এখন বিএনপি করি না, বিএনপির সাথে আমার সাংগঠনিক কোনো সম্পর্ক নাই, বাট আমি খালেদা জিয়াকে এখনো মনে প্রাণে আমার নেত্রী হিসেবে মনে করি। তাকে যে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যে শেখ হাসিনা, তার পায়ে হাত দিয়ে যে সালাম করে মা জননী বলছে, তাকে বিএনপি নমিনেশন দেবে, এটা আমি মেনে নিতে পারি না। অন্যরা সব দিয়ে মোহন ভাই, দেবে। আরেকটা জিনিস ছোট্ট করে একটু শুনতে চাই, যে আবেগটা জাতীয় এমন পার্টি, না, আবেগ না, রহমান ভাই আসবো, আমি আসবো। আমি একটু ক্লিয়ার করতে চাই জুনায়েদ ভাই, আবেগটা এমন একটা বিষয়, যদি মনে করেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তখনকার সময় শেখ হাসিনার বিষয়টা যেটা ভিন্ন ছিল, কিন্তু শেখ হাসিনা যখন ফ্যাসিস্ট হয়ে বাংলাদেশে যখন পূর্ণাঙ্গ রূপে যখন ধারণ করেছে, তখন তো তাকে আর কেউ সালাম করে নাই, তখন তার পতনের জন্য জীবন বিসর্জন দিয়েছিল। ভালো আছিল কবে? না, কিছুটা সময়ের জন্য সে তো আচ্ছা, রূপ ধারণ করেছিল। আমি আরেকটু ছোট করে শুনে আছি। আমরা যেটা আগেই জানি যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, আজকে প্রেস সচিব আবারও বলেছেন। কিন্তু জাতীয় পার্টির বিষয়ে, তো জাতীয় পার্টিকে আমরা দেখছি সাংগঠনিকভাবে তারা কাজ করছে, বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়ার ব্যবস্থা করছে। জাতীয় পার্টি নির্বাচনে আসলে নির্বাচনের পরিবেশটা কেমন হতে পারে? কোনো বাধা নাই, তারাও নিষিদ্ধ না করবে। তাদের যে আগের যে আসনগুলো ছিল, কখনো 35টা কখনো 22টা এরকম পেয়েছে আর কি। এবার হয়তো কিছু কম বেশি হবে। তাদের কিন্তু একটা এই ভোটার আছে, সাথে সমর্থক আছে, কম্পিটিশন করার। আবার কোথাও কোথাও ওই যে এখন নিষিদ্ধ আওয়ামী লীগ, যেটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে সমর্থক আছে, তাদের সাথে যদি লিয়াজও করতে পারে, তাদের ভোট ব্যাংকটা বড় হতে পারে, সেখানে নির্বাচন একটা কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়াবে জাতীয় পার্টি, অবশ্যই দাঁড়াবে। রহমান ভাই, আপনার কাছে একটি এই একই বিষয় জানতে চাই, জাতীয় পার্টি নির্বাচনে আসলে নির্বাচনের মোড়টা কোন দিকে যেতে পারে বলে আপনার কাছে মনে হয়? না, জাতীয় পার্টি আসলে নির্বাচনে, যদিও বিএনপি এ বিষয়ে তেমন কিছু বলছে না, জাতীয় পার্টি বিএনপি কিছু বলছে না কেন? বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি চাচ্ছে সর্বোচ্চ পরিমাণ দল বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করুক। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের দল হিসাবে তার বিচার হওয়া উচিত। এখন বর্তমান সরকার যেটা করেছেন, আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। কিন্তু জাতীয় পার্টিরও কিন্তু তারা যে দীর্ঘ 17 বছর যে এই স্বৈরাচারের দোসর ছিল, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করলে বাংলাদেশের মানুষ বিবেক বিবেচনাকে মাথায় রেখে তাদেরকে ভোট দিবে কিনা আমার সন্দেহ। তাদের যে স্বৈরাচারীর দোসর হিসাবে এইচ এম এরশাদ সাহেব সর্বশেষ পর্যন্তই যে অভিনয় করে গিয়েছেন, এবং রোশন এরশাদ এবং জি এম কাদের সাহেব,
জাতির সাথে ওনারা কিন্তু তামাশা করেছেন, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন, বারবার বেইমানকে তারা প্রশ্রয় দিয়েছেন। আমার বিশ্বাস রংপুরের মানুষ এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে তারা বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ এইবার জাতীয় পার্টির থেকে তারা মুখ ফিরিয়ে নেবেন এবং জাতীয় পার্টির অনেক প্রার্থী কিন্তু তারা প্রার্থী হবেন না। আমার বিশ্বাস বাংলাদেশে অনেক আসনে বা জাতীয় পার্টি থেকে অনেক প্রার্থী পুরানা তারা প্রার্থী হবেন না, কেননা তারা অনেকেই কিন্তু তাদের দলের সিদ্ধান্তকে তারা ঘৃণা করেন এবং বর্তমান প্রেক্ষাপটে তারা আরও বেশি তাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে। ধন্যবাদ আব্দুর রহমান, ধন্যবাদ মহিউদ্দিন খান। আমি সর্বশেষ আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমি সৌদি আরব প্রবাসী, আমাদের ব্যবসায়ী এবং প্রবাসী যারা রয়েছেন, আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল প্রবাসীদের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনারা যে যেখানে আসেন, যে অবস্থা আসেন, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক বিশ্বাসী সবাই দানের শিশুর পক্ষে আগামী আপনার পরিবারকে ভোট দেওয়ার জন্য আপনার উদারতা আহ্বান থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ার। আগামীকাল অন্য কোনো অতিথি এবং বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।